নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সায়ন্তনী পুততুণ্ডুর একটি ছোট গল্প আরাধিকা পড়ে শোনাব। প্রসঙ্গত বলে রাখি, আমার চ্যানেলে আরও অনেক নানা রকমের গল্প আছে। সেগুলো পাওয়ার উপায় হচ্ছে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করলেই খুলে যাবে চ্যানেলের হোম পেজ, আর হোম পেজে গেলেই প্লে লিস্টে পাবেন আজ পর্যন্ত আপলোড করা সব গল্প। তাহলে শুরু করি গল্প আরাধিকা। শিখি মন প্রাণ ঢেলে দিয়ে গাইছিল, নিভৃত প্রাণীর দেবতা যেখানে জাগেন একা, ভক্ত সেথায় খোলো দ্বার, আজ লব তাঁর দেখা। এখন তাকে কেউ বিরক্ত করবে না, সকলেই জানে এখন তার সুর সাধনার সময়। শিখি গান গাওয়ার সময় কোনো রকম উৎপাত পছন্দ করে না। বিয়ের আগে থেকেই তার জীবনের একমাত্র উদ্দেশ্য নামজাদা রবীন্দ্রসঙ্গীত শিল্পী হওয়া। বিয়ের পরও লক্ষ্যমুখ অপরিবর্তিত। তার ধারণা ছিল যে সচরাচর পরিণয় নামক বস্তুটি আসলে প্রকারান্তে মেয়েদের গুণাবলীকে উনুনে বিসর্জন দেওয়ার চক্রান্ত। অন্তত নিজের মাকে দেখে তেমনই ধারণা হয়েছে। মা চমৎকার আবৃত্তি করতে পারেন। এই মুহূর্তের নামকরা আবৃত্তিকারদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। শোনা যায় কলেজ সোশ্যালে মায়ের তেজি আবৃত্তি শুনেই নাকি বাবা ঘাড় মচকে পড়েছিলেন। সাধারণ চেহারার শ্যামলা মেয়েটির কবিতায় হয়ে উঠেছিল তার অমোঘ আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু বিয়ের পর মা আর কখনো আবৃত্তি করেননি। শ্বশুর শাশুড়ি স্বামী সন্তানের জোয়াল কাঁধে চাপিয়ে সংসারের ভেলা ভাসিয়েছিলেন তিনি, আর তাতেই বিসর্জন গেল তার প্রতিভা। শাশুড়ি ভুরু কুঁচকে বললেন, ঘরের বউ স্টেজে উঠে কবিতা বলে বেড়াবে? কি অনাছিষ্টি! যে স্বামী তার কবিতাতেই মুগ্ধ হয়েছিলেন তিনি পর্যন্ত বললেন, মা তো ঠিকই বলেছেন, এখন তুমি এবারের বউ, আমাদের সম্মান অসম্মানের কথা তো ভাবতে হবে। অনুষ্ঠানে কবিতা নাই বা বললে, বাড়িতে আপন মনে বলো, আমায় শোনাও, স্নান করতে করতে আবৃত্তি করো, কেউ তো বারণ করছে না। মা মেনে নিলেন। বলা ভালো পরিস্থিতির সঙ্গে সমঝোতা করে নিলেন। প্রথমে স্বামীর স্তোক বাক্যে নির্বোধের মতো বিশ্বাস করেছিলেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল এ ফর্মুলায় আর যাই হোক প্রতিভার খিদে মেটে না। যখনই সঞ্চয়িতা নিয়ে বসেন তখনই শাশুড়ি হাঁক পারেন, বৌমা কাপড়গুলো ছাদে মেলে দাও তো। অথবা শ্বশুরের চায়ের ফরমায়েশ আসে, বাথরুমে ঢুকে আপন মনে কবিতা বলাও দায়। বাইরে থেকে তারা আসে, তাড়াতাড়ি করো, কবিতাটা বাইরে এসে বললে হয় না। স্বামী দেবতা যখন রাতে ঘরে আসেন তখন তাকেও কবিতা শোনানো যায় না, কারণ তিনি তখন ক্লান্ত। বেশিরভাগই শুনতে হয়, পরে শুনবো। কোনোদিন যদি সুযোগ পেয়ে মা রবি ঠাকুরের সামান্য ক্ষতি বা দেবতার গ্রাস শুরু করলেন, মিনিট খানেক পরেই তাঁর কণ্ঠস্বরকে ছাপিয়ে যায় স্বামীর প্রবল নাসিকা গর্জন। অগত্যা মা আবৃত্তি করা ছেড়ে দিলেন। শিখেই পরে প্রশ্ন করেছিল, কেন এমন হলো মা? বাবা তো তোমার প্রতিভাকেই ভালোবেসেছিলেন, তবে সারা জীবন সেই প্রতিভাকে ব্যর্থ করে রাখলেন কেন? মা মৃদু হেসেছিলেন। এর উত্তর দেওয়া মুশকিল, কিন্তু আমার মনে হয় পুরুষেরা মেয়েদের প্রতিভা পছন্দ করে না, পছন্দ করে প্রতিভাশালী একটি বউ, বন্ধুদের কাছে যার প্রতিভার বড়াই করা যায়। আমার বউ নাচ গান আবৃত্তি জানে বলতে ওদের ভালো লাগে, কিন্তু সেই বউ নিজের দমে আর 5 জনের মধ্যে তার প্রতিভার বিকাশ করুক, নিজের পরিচয় তৈরি করুক, এটা ওরা পছন্দ করে না। স্ত্রীর গুণ ওদের নিজেদের গর্বের কারণ হয়, তার পরিচয় নয়। ওরা শুনতে ভালোবাসে, অমুকবাবুর স্ত্রী দারুণ আবৃত্তি করেন, বা গান গান। কিন্তু যদি উল্টোটা হয়, যদি কেউ বলে
উনি শিল্পী অমুক দেবীর স্বামী, বিরাট চাকরি করেন। তাহলে পৌরুষে আঘাত লাগে। মাঝে অনেক দুঃখে কথাগুলো বলেছিলেন, তা বুঝেছিল শিখে। তাই রবীন্দ্রভারতীতে MA মিউজিক পড়ার পর যখন তার বিয়ের তোড়জোড় শুরু হলো, তখন স্পষ্ট ভাষায় প্রত্যেকবার পাত্রপক্ষকে জানিয়েছে গান কন্টিনিউ করতে দিতে হবে, গান কোনো মূল্যেই ছাড়তে পারবো না, বরং স্বামী সংসার ছাড়তে পারি। মেয়ের এই রকম ভয়ঙ্কর প্রতিজ্ঞা শুনে বাপ রে বলে অনেক পাত্রপক্ষই পালিয়ে গিয়েছিল। অনেকে নেতো হেসে বলেছিল, তার অসুবিধে কি, আমরা সকলেই গান শুনতে ভালোবাসি, কাজকর্মের ফাঁকে ফাঁকে গান শুনতে ভালোই লাগে। শিখির স্পষ্ট জবাব, তাহলে একটি রেডিও কিনে নিন, অবসর বিনোদনের জন্য গান জানা মেয়ের দরকার নেই। বাবা চটে গিয়ে মাকে বললেন, তোমার মেয়ের কিছুতেই বিয়ে হবে না, লজ্জা শরমের বালাই নেই, চ্যাটাং চ্যাটাং করে কথা বলে, এমন মেয়েকে কে ঘরের বউ করবে? বাবা যদি জ্যোতিষী হতেন তবে তার ব্যবসা লাটে উঠত, কারণ এই বলার ঠিক 2 সপ্তাহ পরেই শিখের বিয়ে ঠিক হয়ে গেল। পুষ্পল এক কথায় গান পাগল। মেয়ের গান শুনে এসে পুরো কাত, সবার সামনেই বলে ফেলল, এমন কণ্ঠস্বর নিয়ে বসে থাকাটাই অন্যায়, আপনার রেকর্ড করা উচিত। শিখির কথাগুলো ভালো লেগেছিল। সে মৃদুস্বরে বলল, সুযোগ পেলে নিশ্চয়ই করব, প্রতিভা থাকলে সুযোগ আসবেই। পুষ্পলের সব প্রতিভ উত্তর, আমার দৃঢ় বিশ্বাস। শুধু প্রতিভাটাই শেষ কথা নয়, শিখি বলে, সহযোগিতারও প্রয়োজন, মেয়েরা যে একেবারেই পায় না। সহযোগিতার আশ্বাস পাওয়া গিয়েছিল ওদের কাছ থেকে। শিখির শাশুড়ি মৃদু হেসে বলেছিলেন, মেয়েদের স্বনির্ভর হতে দেখলে ভালো লাগে, তুমি শিল্পী হতে চাইলে কেউ তোমায় বাধা দেবে না মা, আমি দায়িত্ব নিচ্ছি। কথা তিনি রেখেছেন। পুষ্পলের সঙ্গে বিয়ে হয়েছে প্রায় 1 বছর হতে চলল। এর মধ্যে শিখি প্রথম ব্রেক পেয়ে গেছে। একটা নামকরা মিউজিক কোম্পানি থেকে নিজের গানের সিডি বের করেছে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে ডাকও পেতে শুরু করেছে। বাড়ি থেকে কোনো রকম বাধা তো দূর, সহযোগিতাই পেয়েছে সে। পুষ্পলের অফিসে যতই কাজের চাপ থাকুক না কেন, শিখির প্রত্যেকটা প্রোগ্রামে সে উপস্থিত থেকেছে, উৎসাহ দিয়েছে। শাশুড়ি মা তাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছেন, বলেছেন, সব শিল্পীরই একটা ড্রেস কোড আছে শিখি। আধুনিক গানের শিল্পীরা যদি ছেঁড়া জিন্স পরে ভূত সেজে স্টেজে ওঠে তাতে কোনো রকম সমস্যা হয় না, কিন্তু রবীন্দ্রসঙ্গীত শিল্পীর সাজ মার্জিত হতে হয়, স্নিগ্ধ হতে হয়। বলতে বলতেই কখনো তার গলার নিজের একছড়া সাদা মুক্তোর মালা পরিয়ে দিয়েছেন, কখনো বা খোঁপায় গুজে দিয়েছেন নিজের হাতে বাগান থেকে তুলে আনা ফুল। এমন শ্বশুরবাড়ি পাওয়া ভাগ্যের বিষয়। স্বামীর আর শাশুড়ির কোনো তুলনাই হয় না, শুধু শ্বশুর আর তার পেয়ারের কুকুর ডেভিল, এরাই ব্যতিক্রম। শ্বশুরমশাই এমনিতে নির্লিপ্ত থাকেন, বাধাও দেন না, উৎসাহও দেন না। শুধু ভোরবেলা যখন শিখে রেওয়াজ করে তখন অসময়ে ঘুম ভেঙে যাওয়ায় সামান্য বিরক্ত হন। সমস্ত অভিযোগ গিয়ে পড়ে দেওয়ালের উপরে। দেওয়ালগুলো কেন নিজে থেকেই সাউন্ড প্রুফ হয় না তা নিয়ে কিছুক্ষণ গজগজ করেন, তারপর কানের উপর বালিশ চাপা দিয়ে ফের ঘুমিয়ে পড়েন। কিন্তু ডেভিল নামেও ডেভিল, কাজেও ডেভিল, পাজির পাঝারা। শিখে গান গাইতে শুরু করলে বোধহয় তারও সুরসাধনার শখ জাগে। সা বলার সঙ্গে সঙ্গে সেও গম্ভীর গলায় সুর ধরে, ঘ্রা ঘ্রা ঘ্রাও ঘ্রাও ঘ্রাও। প্রথম প্রথম ভীষণ সমস্যা হতো, কাহাতক গ্রে হাউন্ডের চেঁচানির সঙ্গে পাল্লা দিয়ে রেয়াজ করা যায়। অবশেষে
পুষ্পলি সমস্যার সমাধান করলো। ভোরের সুখনিদ্রা বাতিল করে সে টেবিলকে নিয়ে বেরিয়ে পড়ল মর্নিং ওয়াকে। তারপর থেকেই সকালের কয়েক ঘন্টা শিখির সম্পূর্ণ নিরুপদ্রব কাটে, তার রেওয়াজে বাঁধা পড়ে না। কিন্তু আজ পড়ল। পাশের ফ্ল্যাটে রোজ এই সময় রেডিও বাজে সকালের দিকে। আজকাল ভোরের দিকে বাংলা FM চ্যানেলগুলোতে রবীন্দ্রসঙ্গীত বাজানো হয়। মাঝে মধ্যেও ও ফ্ল্যাট থেকে গানের মৃদু সুর শিখির কানে আসে, কিন্তু তাতে তার সাধনার ব্যাঘাত ঘটে না। অথচ রেডিওতে আজ একটা পরিচিত কণ্ঠস্বর শুনেই সে থমকে গেল। তানপুরাটা কোনো রকমে নামিয়ে রেখেই তাড়াতাড়ি চালিয়ে দিল এ বাড়ির রেডিওটা। নব ঘোরাতেই FM চ্যানেলে ঝঙ্কার দিয়ে উঠল সেই কণ্ঠস্বর। শিখির বুকে স্মৃতির ঝড়। কতদিন পরে সেই কণ্ঠস্বর, কতদিন পরে সেই মধু ঝরা গলা, সেই অপূর্ব গায়কী যার গান শুনে বড় হয়েছে সে, যে শিল্পী রবীন্দ্রসঙ্গীতকে ভালোবাসতে শিখিয়েছিলেন, আজীবন যার পদাঙ্ক অনুসরণ করতে চেয়েছে শিখি, যার মতো গান গাইতে চেয়েছে, সেই রাধিকা গুপ্তর গান বাজছে FM চ্যানেলে। কণ্ঠস্বর যেন অব্যক্ত বেদনা উপছে পড়ছে। সুর শান্ত সমাহিত হয়ে ধূপের গন্ধের মতো ছড়িয়ে পড়ছে। সে নিজের রেওয়াজ ভুলে এক মনে দম বন্ধ করে গান শুনছিল, অবিকল সেই বাচ্চা মেয়েটার মতো, যার স্বপ্ন ছিল বড় হয়ে আমিও রাধিকা গুপ্তের মতো গায়িকা হব, তার মতো গান গাইব। রেডিওতে তখন কোকিল কণ্ঠে গেয়ে চলেছেন, চিনিলে না আমারে কি, চিনিলে না। 2 ওরে বাবারে, উফ। শিখির শ্বশুর মশাই পরিমল বাবু এখনো অসুখ হলেই ছেলে মানুষই শুরু করেন। সকালবেলা এমন বাপরে মারে করছিলেন যে মনে হচ্ছিল তার ভয়ঙ্কর কিছু হয়েছে। শিখি রীতিমতো ঘাবড়ে গিয়েছিল। উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করেছিল, বাবা কি হয়েছে, কি কষ্ট হচ্ছে? পরিমল উহ আহ করতে করতেই বললেন, গা পুড়ে যাচ্ছে, মাথা ব্যথা করছে, ও বাবা হাত পা চিবোচ্ছে, মরে গেলাম। উফ, খোকা কোথায়? তোমরা সবাই মিলে মিটিং করে ঠিক করো, আমাকে বাড়িতে রাখবে না হাসপাতালে অ্যাডমিট করবে। সে মানুষটার কপালে হাত রেখে উত্তাপের মাত্রা বোঝার চেষ্টা করে, কিন্তু না, জ্বরের লেশ মাত্রও তো নেই। কপাল একেবারে পাথরের মতো ঠান্ডা। তবু চিন্তিত হয়ে পুষ্পালকে বলল, বাবার বোধহয় খুব জ্বর, ডাক্তারকে কল দিলে হয় না? পুষ্পাল হেসে বলল, খুব জ্বর? কত, থার্মোমিটারে মেপেছ? না, তা মেপে দেখিনি, কিন্তু। সে মুচকি মুচকি হাসতে হাসতে বলল, সকাল থেকে আমি আর মা প্রায় 10-12 বার থার্মোমিটার দিয়ে দেখেছি, প্রত্যেকবারই 97। বাবার ধারণা থার্মোমিটারটা চক্রান্ত করে ভুলভাল রিডিং দেখাচ্ছে, আর আমার ধারণা বাবার কিছু হয়নি, স্রেফ প্লেন সর্দি। শিখি অবাক, সামান্য সর্দিতে কেউ হাঁকটাক করে বাড়ি মাথায় তুলতে পারে এমন ধারণা তার ছিল না। পুষ্পাল টায়ের নট বাঁধতে বাঁধতে বলল, অল্পেই লম্পঝম্প করা বাবার চিরকালের অভ্যাস, চিন্তা করো না, মা সামলে নেবে। তুমি বরং তোমার প্রোগ্রামের জন্য কনসেন্ট্রেট করো। আমি বরুণদাকে বলে দিয়েছি, উনি দলবল নিয়েই 4:30 নাগাদ রিহার্সালের জন্য চলে আসবেন। অনেক চেষ্টা, ধৈর্য ও অপেক্ষার পরে অবশেষে শিখির জীবনে আকাঙ্ক্ষিত দিনটি আসতে চলেছে। এতদিন অন্যান্য শিল্পীর সঙ্গে প্রোগ্রাম করেছে, এবার তার নিজস্ব প্রোগ্রাম, 16 প্রোগ্রাম। জীবনে প্রথম 16 প্রোগ্রাম সে করবে। রবীন্দ্র সদনে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমালোচকদের সামনে প্রথম সে অনুষ্ঠান করবে। ঘন্টা 1 ঘন্টা নয়,
পাক্কা 2 ঘন্টার অনুষ্ঠান। গুরুজি যখন প্রথম খবরটা জানিয়েছিলেন তখন আনন্দের সঙ্গে সঙ্গে একটা ভয়ও পেয়ে বসেছিল শিখিকে। হঠাৎ করে মনে হয়েছিল সে পারবে তো, যদি বেসুরো হয়ে যায়, অথবা যদি গলা দিয়ে আওয়াজই না বেরোয়, কিংবা গুরুজি হেসে বলেছিলেন অমন সকলেরই মনে হয়, কিন্তু প্রথম গানটা ঠিকঠাক উতরে গেলেই সব দেখবে একেবারে ঢ্যাঁড়সের মতো লুপলুপে মসৃণ হয়ে যাচ্ছে। প্রথম গানটাতে খুব সাবধানে বেছে নিতে হবে, যে গানটা তোমার 1000 বার রিহার্স করা, যে গানটা গাইতে গাইতে তুমি ভুল করলেও তোমার কণ্ঠ ভুল করবে না, এমন গানই বেছে নিও। শিখে অনেক ভেবেচিন্তে বেছে নিয়েছে সেই গানটাকেই, যেটাকে সে তার কিশোরী বেলা থেকেই গেয়ে আসছে। রাধিকা গুপ্ত রেকর্ড শুনে শুনে গানটা অবিকল তাঁরই গায়কিতে তুলেছিল সে। চোখ বুঝে শুনলে মনে হতো শিখি নয়, রাধিকা গুপ্তই গাইছেন। অবিকল সেই নরম আকুলতা, সেই আকুল বেদনাময় কণ্ঠকে একেবারে অবিকল উপস্থাপনা করত সে। আবার সেই গানটাকেই ফের কণ্ঠে তুলে নিল সে। পুষ্পল আর শাশুড়িমাকে গেয়ে শোনালো। পুষ্পল গানটা খুব মন দিয়ে শুনল। গান শুনতে শুনতেই তার ভুরু কুঁচকে গিয়েছিল। শাশুড়ি মায়ের মুখ ভাবলেশহীন। গান শেষ হওয়ার পরে শিখি ভয়ে ভয়ে তাকায় শ্রোতা দুজনের দিকে। পুষ্পল চুপ করে তার দিকেই তাকিয়ে আছে। শাশুড়িমা মৃদু হেসে বেশ বলে উঠে গেলেন। এমন প্রতিক্রিয়ায় সে আরও ঘাবড়ে গেল। ভীত গলায় পুষ্পলের কাছে জানতে চায় গানটা কি খারাপ হয়েছে। পুষ্পল গম্ভীর গলায় বলে, না, খারাপ কেন হবে, কিন্তু এমন ডেঞ্জারাস গান গাওয়ার কি দরকার? ডেঞ্জারাস? শিখে বুঝে উঠতে পারে না। সে বলল, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, গানটার লিরিক্স দেখো, ডেঞ্জারাস নয় তো কি? এতে ডেঞ্জারাসের কি আছে? তুমি জানো না, কবিরা অত্যন্ত দূরদর্শী হন। তাঁদের ভবিষ্যৎবাণী বহু বছর পরেও ফলে যায়, আর কবিগুরুর তো সে ক্ষমতা সবার উপরে। এই তো কয়েকদিন আগে পাশের ফ্ল্যাটের সুকোমল বাবু এক শ্যালককে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে নিয়ে গেলেন। অপারেশন হচ্ছিল। আজকাল আবার অপারেশন থিয়েটারেও গান চালাবার ফ্যাশন হয়েছে। যথারীতি অপারেশনের সময় রবীন্দ্রসঙ্গীত বাজছিল। ডেকো না আমারে, ডেকো না, ডেকো না, চলে যে এসেছে মনে তারে রেখো না, কৃপা কণা দিয়ে আঁখি কোণে ফিরে দেখো না, ইত্যাদি। শ্যালক বাবাজি দিব্যি বহাল তবিয়তে গান শুনে মাথা নাড়ছিলেন। বুঝতে পারেননি যে গানটা আসলে তাঁরই অ্যাপেন্ডিক্সের আত্মজীবনী এবং সাবধান বাণী। তিনি চিরকালই অঙ্কের মাস্টারি করে এসেছেন। কৃপা কণা দিয়ে আঁখি কোণে ফিরে দেখো না, লাইনটার মর্মার্থ আর বুঝবেন কি করে? যথারীতি অপারেশনের পর নিজের সদ্যচ্ছিন্ন রক্তাক্ত অ্যাপেন্ডিক্সের দিকে কৃপাকণা দিয়ে আঁখি কোণে ফিরে দেখলেন, এবং সে দৃশ্য দেখেই হার্ট ফেল ও পঞ্চত্ব প্রাপ্তি। কবিগুরুর সাবধানবাণী বিফলেই গেল। শিখি বুঝল পুষ্পল স্রেফ ফাজলামি করছে। সে মৃদু হেসে বলে, তাই বুঝি? হ্যাঁ, শুধু তাই। পুষ্পল হাসতে হাসতে বলে, আরও আছে, শুনবে? নজরুলও কিছু কম চান না। এই তো কয়েকদিন আগেই নিচের ফ্ল্যাটের শ্রীকুমার দত্ত রাতে হুইস্কি খেতে খেতে গান শুনছিলেন। আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো। সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করলেন যে সত্যিই পালিয়ে গেছে। না না, মেয়ে বা গিন্নি নয়, বাড়ির সমস্ত দামি দামি আসবাবপত্র,
কালার টিভি, ডিভিডি প্লেয়ার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এমনকি নগদ টাকা আর গিন্নির গয়নাও। রাতে হুইস্কির কৃপায় দরজায় তালা দিতে ভুলে গিয়েছিলেন। কবি নজরুল বারবার ইনিয়ে বিনিয়ে সাবধান করা সত্ত্বেও কথা শোনেননি। অগত্যা ফিচেল হেসে সে বলল, এখন তুমি আবার যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে গাইতে যাচ্ছ। একই কালবৈশাখীর সময়, তার উপর কে বলতে পারে প্রোগ্রামের দিনে কলকাতায় সুপার সাইক্লোন বা আয়লা হ্যাঁ এসা নাচড়ে পড়লো যে রবীন্দ্র সদনের ছাদই উড়ে গেল। ধুত ধুত, বিরক্ত হয়ে শিখি বলে, গানটা ভালো লাগেনি সে কথা স্পষ্টাস্পষ্টি বললেই হয়, এত ভনিতা করার কি দরকার। পুষ্পল হেসে ফেলল, আদর করে তার গালটা টিপে দিয়ে বলল, রাগ করে না রাগনি, খুব ভালো হয়েছে গান, একটু ডেঞ্জারাস এই যা, নয়তো একদম পারফেক্ট, ইউ উইল রক বেবি। তার কথা বলার ধরনে শিখি না হেসে পারল না। পুষ্পলের মতামত তো পাওয়া গেল, কিন্তু শাশুড়ি মায়ের স্পষ্ট মতামত না জানা পর্যন্ত একটা অস্বস্তি মনে খচখচ করছিল। ওর সব ভালো, কিন্তু শিখির গানের ব্যাপারে তিনি অদ্ভুত রকমের নীরব। কোনো রকম সমালোচনা তো দূর, সংক্ষিপ্ত একটা অর্থপূর্ণ হাসি দিয়ে সবসময়ই এড়িয়ে যান। এমন নয় যে ভদ্রমহিলা গান শোনেন না বা শুনতে ভালোবাসেন না। শিখির অনুষ্ঠানের ব্যাপারেও ওর যথেষ্ট উৎসাহও আছে, অথচ কিছু জিজ্ঞাসা করলে একটাই নির্লিপ্ত প্রতিক্রিয়া, বেশ হয়েছে। এই একটা ব্যাপারে শিখিকে ভীষণ অস্বস্তিতে ফেলে দেন তিনি। পুষ্পলকে এ ব্যাপারে জিজ্ঞাসাও করেছে, সে বিশেষ পাত্তা দেয়নি। বলেছে, মা তোমার গানের কি সমালোচনা করবেন, তুমি উঠতি স্টার, আর মাকে আজ পর্যন্ত আমি বাথরুমে ছাড়া কোথাও গান গাইতেই শুনিনি। ওস্তাদ আমির খাঁ যদি বক্সার মোহাম্মদ আলীর কাছ থেকে সমালোচনা এক্সপেক্ট করতেন, তাহলে ভেবে দেখো খাঁ সাহেবের কি অবস্থা হতো। যথেষ্ট যুক্তিযুক্ত কথা, তবু শান্তি পায়নি শিখি। শাশুড়ি মায়ের প্রতিক্রিয়া জানার জন্য সরাসরি কিচেনে হাজির হয়েছিল শিখি। তিনি তখন রুটি সেঁকছিলেন। ঘাড় না ঘুরিয়েই বললেন, রুটিটা হয়ে গেলেই গরম জল করে দিচ্ছে। রোজ গরম জলে গার্গেল করা তার অভ্যেস। ঠিক সময় মতো শাশুড়ি মাই গরম জল করে দেন। শিখি গলা খাঁকারি দিয়ে বলল, আমি গরম জলের জন্য আসিনি মায়, কিছু কথা ছিল। বলো, গানটা আপনার ভালো লাগেনি? শিখি আস্তে আস্তে বলল, তাই না মা? তিনি মৃদু হাসলেন, না মা, গানটা খুবই ভালো নকল করেছ, একেবারে নিখুঁত। মানে? মানে একটাই শিখি। তার মুখে স্মিত হাসি। গানটাকে নিজের মতো করে গাও, কোনো প্রখ্যাত শিল্পীর অনুকরণে নয়। তোমার গানের মধ্যে সবসময়ই একটা অন্য প্রভাব থাকে, সে প্রভাবটা কাটিয়ে ওঠার চেষ্টা করো। নিজের ভঙ্গিতে নিজের স্টাইলে গাওয়ার চেষ্টা করো, নয়তো তোমার সব গানই অন্য কোনো শিল্পীর নকল হিসেবে মানুষ শুনবে, তোমার নিজস্ব গান শুনবে না, নিজস্ব পরিচয়ও তৈরি হবে না। কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল সে, মনে মনে রাগও হয়েছিল। তার সামনেই এত বড় একটা সুযোগ আসছে, কোথায় উৎসাহ দেবেন তিনি, উল্টে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছেন। এখনো পর্যন্ত যাঁরা তার গান শুনেছেন তাঁরা সকলেই ধন্য ধন্য করেছেন। এমনকি গুরুজিও বলেন, তোমার গান শুনলেই রাধিকার কথা মনে পড়ে। অথচ এই মহিলা তাকে সস্তা নকলের পর্যায়ে ফেলছেন। ক্ষুব্ধ অভিমানে সে আর কখনো শাশুড়ি মাকে গান শোনায়নি। এখন দুবেলা যন্ত্রানুষঙ্গের সঙ্গে তালিম চলে। বরুণদা নাম করা সেতার শিল্পী, তিনি তার টিম নিয়ে রোজ প্র্যাকটিসে আসেন। পুষ্পল অফিস থেকে ফিরে প্রায় রিহার্সাল শুনতে আসে। শ্বশুরমশাইও কখনো সখনো উঁকি মেরে যান, কিন্তু আজ পর্যন্ত শাশুড়ি মা এ ঘরে আসেননি, একবারও না। অথচ সময় মতো শিখিকে গরম জল করে দেওয়া, আদা চা করে দেওয়া,
ঠিক সময়ে খাবার দাবার মুখের দিকে এগিয়ে দেওয়া, তার সহযোগী বাদ্যশিল্পীদের চা জলখাবার করে দেওয়া, সব নিঃশব্দে করে যাচ্ছেন। পুত্রবধূকে যত রকমভাবে সহযোগিতা করা যায় করছেন, অথচ যার জন্য এত কিছু করা সেই গানের প্রতি তার কোনো আকর্ষণ নেই। শিখি মনে মনে চায় মা অন্তত একবার এ ঘরে আসুন, এক মুহূর্ত দাঁড়িয়ে তার গান গাওয়া শুনুন। এরকম দুর্বোধ্য চাওয়া হয়তো এক ধরনের অবুঝ ইচ্ছা, কিন্তু তবু সে চেয়েছিল, এখনো চায়। দেখে যাও, দেখে যাও তোমাদের মায়ের কাণ্ড। পরিমলবাবু চেঁচিয়ে উঠলেন। পা একটু টিপে দিতে বললাম, একবার টিপে দিয়েই তার হঠাৎ মনে পড়ল কিচেনের টেবিল মোছা হয়নি। এখন সে টেবিল মুছতে বসেছে। বলি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কিচেনের টেবিল না আমার পা? শিখে দীর্ঘশ্বাস ফেলে। সত্যিই তো, সে কার কাছে কি প্রত্যাশা করছে? যে মহিলা স্বামীর পা টেপেন, গৃহস্থালির খুঁটিনাটি নিয়ে যার সময় কাটে, সংসারের বাইরে যার কোনো দুনিয়াই নেই, তিনি শিখির গানের সমালোচনা করবেন? তবু বুকের ভিতরে খচখচানি যায় না। সবার ভূয়সী প্রশংসা, চরম স্বীকৃতিও কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় একটি মাত্র মানুষের উদাসীন নীরবতার কাছে। যেন একটি মানুষই তার ব্যর্থতা সফলতার পরীক্ষা নিতে বসেছেন। ওই একটি মানুষের স্বীকৃতি পেল না বলে শিখের সমস্তটা ব্যর্থ বলে মনে হতে থাকে। তার আরাধনার পরীক্ষা কি একটি মানুষই নেবেন? তিনি বসে আছেন অনেক উপরে, অনেক উঁচুতে, বিচারকের আসনে। আপনার যাবে করিয়া কৃপণ, কোণে পড়ে থাকে দীনহীন মন। দুয়ার খুলিয়া হে উদারনাথ, রাজ সমারোহে এসো। বাসনা যখন বিপুল ধুলায় অন্ধ করিয়া অবধে ভুলায়, ওহে পবিত্র, ওহে অনিদ্র, রুদ্র আলোকে এসো। গুরুজি শুনতে শুনতে বিভোর হয়ে গিয়েছিলেন। শিখির গান শেষ হওয়ার পরও কিছুক্ষণ কথা বলতে পারলেন না। নীরবে তার মাথা স্পর্শ করলেন। অনেক দিন পর তার চোখ ঝাপসা হয়ে এলো। ধরা গলায় বললেন, অপূর্ব, অপূর্ব। শিখি তাকে প্রণাম করে। তিনি চোখের জল আলগোজে মুছে নিয়েছেন। তুমি অনেক বড় শিল্পী হবে শিখি, অনেক বড়। তোমার গান শুনলেই রাধিকাকে মনে পড়ে, সেই আবেগ, সেই বেদনা বিধুর কণ্ঠ। রাধিকা যদি তোমার গান শুনতো তবে ভীষণ আনন্দ পেত। সে দীর্ঘশ্বাস ফেলল। এই স্বপ্ন কোনোদিনই সত্যি হবে না। রাধিকা গুপ্তকে গান শোনাতে পারলেই সে ধন্য হয়ে যেত, কিন্তু ভদ্রমহিলা যেন কর্পূরের মতো কোথায় উবে গিয়েছেন। গুরুজির কাছ থেকেই শুনেছেন তাঁর ইতিহাস। গুরুজি এবং রাধিকা একসঙ্গেই একই গুরুর কাছে গান শিখতেন। রাধিকার বাবার মেয়ের সঙ্গীত চর্চার ব্যাপারে ঘোরতর আপত্তি ছিল। সংসারে কিছু গোয়ার মানুষ থাকেন প্রতিভারই সর্বনাশ করার জন্য। রাধিকার বাবা তেমনই একজন মানুষ, গানের বিষয়ে দগ্ধ কোকিলাহারি। স্বভাবতই মেয়ের সামনে তিনি প্রায় চীনের প্রাচীর তুলে দিলেন তার স্বপ্নকে পূরণ করার জন্য। কিন্তু রাধিকা তাতে থামবেননি। তিনি বাবাকে লুকিয়ে লুকিয়ে গান শিখতেন। রাধিকা নামটা তার ছদ্মনাম, নিজের নামে প্রকাশিত হওয়ার সাহস ছিল না। তবু প্রবল দুঃসাহসে ছদ্মনামটাকেই সম্বল করে নিজের কণ্ঠকে প্রকাশ করলেন। বেতারে রেকর্ডে ছড়িয়ে গেল তাঁর গান। শিল্পী মহল ও সমালোচকবৃন্দ নড়ে চড়ে বসল। শ্রোতারা আহা আহা বলতে শুরু করলো। রাধিকা কখনো স্টেজ শো করেননি। ভয় ছিল বাবা জানতে পারবেন। বাবাকে লুকিয়ে চুপি চুপি আকাশবাণীতে আসতেন। গান গেয়েই তাড়াতাড়ি চলে যেতেন।
গান রেকর্ডও করতেন এমনভাবে যেন কোনো গর্হিত অপরাধ করছেন। তাঁর গানের ভক্তরা কখনো তাকে দেখেননি, তিনি কখনো শ্রোতাদের কাছাকাছি যেতে পারেননি। কয়েকজন মুষ্টিমেয় মানুষ তাকে চিনত, কিন্তু এতেও শেষ রক্ষা হলো না। রাধিকার বাবা কিভাবে যেন জানতে পেরে গেলেন যে তার কন্যাটি আড়ালে আবডালে গান গেয়ে বেড়াচ্ছে। তিনি আর দেরি না করে মেয়ের বিয়ে দিয়ে দিলেন। অসম্ভব প্রাচীনপন্থী এক পরিবারে তার বিয়ে হয়ে গেল। সেখানে ঘরের বউয়ের গান গাওয়ার সুযোগ ছিল না। তারপরও অবশ্য রাধিকা গান গেয়েছিলেন, ছদ্মনামটাই ছিল তার ঢাল। তার স্বামী যখন বাড়িতে থাকতেন না, তখনই দৌড়ে আসতেন আকাশবাণীতে। দুপুর ছাড়া তার সময় হতো না, কারণ ওই সময় স্বামী বাড়ি থাকতেন না। শাশুড়ি একটা ছোট্ট বেড়াল ঘুম দিয়ে নেন। সারাদিন সংসারের খাটুনিতে ক্লান্ত রাধিকা প্রাণের তাগিদে গান গাইতে ছুটে আসতেন। ঘামে ভেজা মুখ, ভীত সন্ত্রস্ত দুটো ক্লান্ত চোখ, একটু ঘুম চাইতো। কপালে দুশ্চিন্তার রেখা প্রকট। কিন্তু যে মুহূর্তে তিনি গান গাইতে শুরু করতেন, তখনই সব পাল্টে যেত। গুরুজির ভাষায় তখন ওকে সত্যি এক সাধিকা মনে হতো। জীবন যে দুঃখ দিয়েছিল ওকে, বেদনা ওর কণ্ঠে সেই দুঃখকে নিয়ে উপচে পড়ত। সুরের দুনিয়ায় প্রবেশ করলেই রাধিকার মুখ অদ্ভুত আভায় উজ্জ্বল হয়ে উঠত। অদ্ভুত এক প্রশান্তি ভেসে উঠত চোখে মুখে। তখন মনে হতো অনেক দূরের মানুষ, সত্যিই সাধিকা, আরাধিকা। কয়েক বছর এমনভাবেই কাটলো। তারপর একদিন রাধিকা তার সঙ্গীত জীবনে দাঁড়ি টেনে দিলেন। এর কৈফিয়ত তিনি কোথাও কারো কাছে দেননি। কিন্তু গুরুজি বুঝতে পেরেছিলেন সংসার শিল্পীকে ক্লান্ত করে দিয়েছে। তার ভিতরের সুরটুকুও আখের রসের মতো নিংড়ে নিয়ে ছিপড়ে করে দিয়েছে। স্বামী সন্তান সংসার সামলাতে সামলাতে সাধনার পথ থেকে বহু দূরে সরে গিয়েছেন রাধিকা। গুরুজি একটু থেমে বলেছিলেন, মেয়েদের এটাই সবচেয়ে বড় ট্র্যাজেডি শিখি। তোমার সঙ্গেও যে এই ঘটনা ঘটেনি, তাতে আমি খুশি। তুমি অনেক দূর যাবে। অন্তত আর একটা প্রতিভার অকাল মৃত্যু আমায় দেখতে হবে না। সে বড় যন্ত্রণাদায়ক, বড় যন্ত্রণাদায়ক। মনে পড়তেই স্বস্তি বোধ করলো শিখি। না, রাধিকা গুপ্তর মতো সে হারিয়ে যাবে না। তার শ্বশুর বাড়িতে কেউ সাধনায় ব্যাঘাত ঘটায় না। সংসারের সব কাজ শাশুড়ি সামলান, আর পুষ্পলের মতো স্বামী পাওয়া ভাগ্যের কথা। কিন্তু তবু সে খুশি হতে পারছে না। আন্তরিক বেদনার মতো মনে খচখচ করে উঠছে একটা কথাই। তার শাশুড়ি থেকে স্রেফ নকল নবিশ ভাবেন, শিল্পী ভাবেন না। কথাটা গুরুজিকে না বলে পারল না শিখে। গুরুজি কথাটা শুনে বেশ বিরক্ত হলেন। এ আবার কি কথা? সামনে এত বড় একটা অনুষ্ঠান, এমন সময় কেউ এই কথা বলে? পাত্তা দিও না শিখি। তোমার শাশুড়ি তো সঙ্গীত বিশারদ নন, তাঁর মতামতের মূল্যই বা কী? গুরুজি, উনি সব সময় আমায় সাহায্য করেন, ওর কর্তব্যে কোনো ত্রুটি নেই, সে আস্তে আস্তে বলে। কিন্তু কখনোই উনি আমার গানের সম্বন্ধে কিচ্ছু বলেন না। আমিও তো এক্সপেক্ট করতে পারি যে। না, পারো না। গুরুজি ছোট্ট একটা ধমক দেন। উনি যদি তোমার মা হতেন, তবে তুমি প্রত্যাশা করতে পারতে। কিন্তু উনি তোমার মা নন, শাশুড়ি। যতই যা করুন, শাশুড়ি কখনো মা হয় না। এরপর থেকে উনি ওনার কোনো কমেন্টস দিক বা না দিক, তুমি ওনার কোনো কমেন্টসে কান দেবে না। আমি চাই না এই মুহূর্তে কোনো আন্তাবৃ অশিক্ষিত কমেন্ট শুনে তোমার মন ভেঙে যায়। গানে মনোযোগ দাও, যে যা বলছে জাস্ট ইগনোর করো। গুরুজির কথা শুনে তার মন শান্ত হলো। ঠিকই তো বলেছেন, সব কথায় কান দেওয়ারই বা দরকার কি? মা বলতেন সবার কথা শুনতে নেই,
কিছু কথা ফেলে দিতে হয়, ভুলে যেতে হয়। ভুলে যাওয়ার চেষ্টা করলো শিখি। গুরুজির কথা মতো শাশুড়ি মাকে কয়েকদিন এড়িয়েই চলল। একদিন মা বলে একবারও ডাকলো না। শাশুড়ি মা হয়তো ব্যাপারটা লক্ষ্য করলেন, হয়তো করলেনও না। তার প্রশান্ত মুখ দেখে কিচ্ছু বোঝা গেল না। তিনি তার কর্তব্যে অবিচল। শিখি চাইছিল তিনি যেন ওর বিরূপতা বুঝতে পারেন, যেন বুঝতে পারেন তার পুত্রবধূটি ব্যথা পেয়েছে। কিন্তু যে লোকটি ঠিক করেছে সে কিছুই বুঝবে না, তাকে বোঝানোর উপায় কি? শিখি হাঁড়ি মুখ করে বসে থাকলেও তিনি দিব্যি হেসে কথা বলেন। সে হুঁ হাঁ করে জবাব দেয়, বার্তালাপ এড়িয়ে যায়। তবু তাঁর কোনো হেলদোল নেই। সকাল হলেই উষ্ণ জলে লেবুর রস মিশিয়ে দিয়ে যান পুত্রবধূকে। সময় মতো তাকে খাবার দাবার যোগান দিয়ে যান, যাতে তার সাধনায় বিন্দুমাত্র ব্যাঘাত না ঘটে, সেই দিকে সদা সতর্ক নজর তার। শিখি অভিযোগ করার রাস্তা না পেয়ে মনে মনে আরও ক্ষুব্ধ হয়ে ওঠে। কিসের জন্য এত আদর যত্ন? কিসের জন্য? সে তো শিল্পী নয়, নকল নবিশ। তবে তবে কি কি ভেবেছেন উনি? আহত শিল্পীর অবুঝ ইগো প্রত্যাখ্যাত করার সুযোগ খুঁজছিল। সুযোগ না পেয়ে আক্রোশ আরও তীব্র হয়ে ওঠে। মাথা গরম হয়ে যায়। এখন গানে আর মন বসে না। রিহার্সালে অনেক সময় বোকার মতো ভুল করে বসে শিখি। বরুণদা অবাক হয়ে সেতার থামিয়ে দেন। এ কি হচ্ছে শিখি? বেসুরো গাইছিস কেন? চড়ার দিকে পুরোটা ফলসিটো লাগছে। কি হলো? কয়েকদিন আগেও তো চমৎকার গাইছিলি। প্রোগ্রামের ডেট যত এগিয়ে আসছে ততই ভুলভাল গাইছিস। শিখি কি বলবে বুঝতে পারে না। আসলে গানে তার মনই নেই। মনের ভিতরে প্রবল তোলপাড় হতে থাকলেই কি কারো গানে মন বসে? যে কোনো সারস্বত সাধনায় ভীষণ স্বার্থপর। গোটা মনঃসংযোগটাই দাবি করে। তা দিতে না পারলে সমস্তটাই উল্টোপাল্টা হয়ে যায়। তোর কি হয়েছে বলতো? বরুণদা জিজ্ঞাসা করেই বললেন, এনি প্রবলেম? শিখি মাথা নাড়তে গিয়েও থেমে যায়। চোখে পড়ল শাশুড়ি মা হাতে ট্রে নিয়ে এদিকেই আসছেন। গানে ছেদ পড়েছে দেখে হয়তো ভেবেছেন এখন জল খাবারের সময় হয়েছে। চিংড়ির কাটলেটের সুগন্ধ ছড়িয়ে এগিয়ে আসছে এদিকে। এই সুযোগ। সে বলল, কি করব বরুণদা, লোকে বলে আমি নাকি আসলে গান গাই না, স্রেফ রাধিকা গুপ্তকে নকল করি। শাশুড়ি মা তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন। এবার তার দৃষ্টিতে ব্যথা ফুটল। কোন মাথা মোটা এসব বলেছে তোকে? বরুণদা রেগে গিয়ে বললেন। শিখে জয়োল্লাসে তাকায় তার প্রতিপক্ষের দিকে। ওর মুখে এক ঝলক কালো ছায়া ছাপ ফেলেই সরে গেল। সচরাচর তিনি প্রত্যুত্তর দেন না, কিন্তু আজ দৃঢ় স্বরে বললেন, কথাটা আমি বলেছি। অবশ্য আমি মাথা মোটাই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। চিংড়ির কাটলেটটা বরুণদার হাতেই রয়ে গেল। তিনি সবিস্ময়ে একবার শিখির দিকে আরেকবার তার শাশুড়ির দিকে তাকালেন। প্রথমে কি বলবেন ভেবে পেলেন না। তারপর সামনে নিয়ে বললেন, মাসিমা, আপনি বলেছেন, কিন্তু শিক্ষিত শুধু রাধিকা গুপ্তর গায়কিটাকেই ধরে রাখার চেষ্টা করেছে, আর তো কিছু অন্যায় করেনি। শাশুড়িমা হাসলেন, বললেন, একজনের গায়কের পিছনে এক একটা রহস্য থাকে। তার ব্যক্তিগত সুখ দুঃখ, নিজস্ব ব্যক্তিত্ব আর অনুভব দিয়ে তৈরি হয় সেই জনের গায়কী। সেটা মৌলিক। গায়কের কণ্ঠস্বরকে নকল করা যেতে পারে, তার উচ্চারণ স্টাইল সবই নকল করা যায়, কিন্তু তার অনুভবকে কি নকল করা যায়? যে গানটা তিনি গেয়েছেন সেটা গাওয়ার সময় তিনি অন্তরে কী অনুভব করেছিলেন তা কি অন্য কারো পক্ষে বোঝা সম্ভব? বরুণদাকে দেখে মনে হলো তার সামনে কেউ চাইনিজ ভাষায় কথা বলছে। তিনি যেন একটু বিরক্ত হয়ে বললেন, সরি মাসিমা, আপনি কি গান শিখেছেন? গান গাইতে পারেন? ভদ্রমহিলা হাসলেন, না, কিন্তু গান বুঝি। মাথা মোটা হলেও গান ভালো কি মন্দ, আসল নকলের প্রভেদ বোঝার মতো বুদ্ধি আমার আছে। বলতে বলতেই তিনি দরজা থেকে এগিয়ে গেলেন।
তোমরা খেয়ে নাও, কাটলেট গরম গরম খেতেই ভালো লাগে। শিখে মুখ কালো করে বসেছিল। তাকে যেন পর্যুদস্ত করে রাজহংসীর মতো বিজয়িনী চলে গেলেন। অফিস থেকে ফিরে সমস্ত ঘটনা শুনে পুষ্পল ক্ষেপে গেল। শিখি অবশ্য কিছুই বলেনি, সে বজ্রাহতের মতো বসেছিল। বরুণদাই অগ্রণী হয়ে পুষ্পলের সঙ্গে গোটা ব্যাপারটা আলোচনা করলেন। বললেন, এই শ্বাসবহ ইগোর ঠান্ডা লড়াইয়ে শিখির প্রোগ্রামটা মাটি হয়ে যেতে বসেছে। প্লিজ টেক ইট ভেরি সিরিয়াসলি পুষ্পল। এত বড় সুযোগ সবার জীবনে আসে না, আর যদি এই কারণেই সেটা নষ্ট হয়ে যায়। সব কথা শুনে পুষ্পল গুম হয়ে বসে রইল। শিখির সঙ্গে কোনো কথা বলল না, মার সঙ্গেও না। শিখি নিজেকে অপরাধী বলে মনে করতে থাকলো। সারাদিন খেটে খুঁটে মানুষটা ফিরেছে, এখন কোথাও একটু ঠান্ডা জল এগিয়ে দেবে, একটু ঠাট্টা হাসি মশকরা করবে, তা নয়, মেজাজ খারাপ করে বসে আছে। সে চেষ্টা করলো ব্যাপারটাকে হালকা করার। আস্তে আস্তে বলল, পুষ্পল প্লিজ রিল্যাক্স, তেমন কিছু নয়, সামান্য একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটল। সামান্য মিসআন্ডারস্ট্যান্ডিং, এটাকে তুমি সামান্য বলছো? যে জন্য তুমি রিহার্সালের সব ভুলভাল গাইছো? কাম অন শিখি, তুমি কি আমাকে বাচ্চা পেয়েছো? কতবার বলেছি যে মা এসব কিছুই বোঝেন না। এতগুলো ওস্তাদ মানুষ তোমার প্রশংসা করছেন, তোমাকে গাইড করার চেষ্টা করছেন, তাতেও তোমার হচ্ছে না। মা কি বললেন না বললেন তাই ধরে বসে আছো। সামনে এত বড় একটা অনুষ্ঠান, আর তুমি এইসব পেটি ইস্যু নিয়ে নিজেই নিজেকে ডিস্টার্ব করছো। শিখি কি বলবে ভেবে পেল না। ডিসকাস্টিং। পুষ্পল বিরক্ত হয়ে উঠে গেল। রাতে শিখির ঘুম আসছিল না। পুষ্পল আজ ডিনার করেনি। শত অনুরোধ সত্ত্বেও মুখে কুটোটি কাটেনি। মা সম্ভবত ছেলের মুখ দেখেই গোটা ব্যাপারটা আঁচ করেছিলেন, তাই বেশি সাধাসাধি করেননি। রাতে বিছানায় শুয়েও ঘুম আসছিল না শিখির। পুষ্পল অভুক্ত রয়েছে এই চিন্তাটাই তাকে কুরে কুরে খাচ্ছিল। সমস্ত ঘটনার জন্য নিজেকেই দায়ী বলে মনে হচ্ছিল। কী দরকার ছিল সামান্য ব্যাপারটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার? কত মানুষের মনে কত রকমের জটিলতা থাকে। হয়তো শাশুড়ি মায়ের মধ্যে কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করছে। তিনি নিজেই একজন সামান্য হাউসওয়াইফ, অথচ তার পুত্রবধূ নাম করা শিল্পী হতে চলেছে। হয়তো শিখির শ্রেষ্ঠত্ব মেনে নিতে পারছেন না। এসব ভাবতে ভাবতেই একটু চোখ লেগে এসেছিল তার। সে নিজেও রাতে খেতে পারেনি। খালি পেটে আর যাই হোক ঘুম আসে না। বেশ কয়েকবার এপাশ ওপাশ করতে করতেই কখন যেন একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল সে। হঠাৎ একটা উত্তেজিত কণ্ঠস্বরে চটকা ভেঙে গেল। তোমার কি দরকার ছিল সকলের সামনে শিখিকে এইভাবে অপমান করার? পুষ্পলের চাপা অথচ রাগত স্বর কানে এলো। সামনে এত বড় ব্রেক, শিখে আপসেট হয়ে আছে। তোমার সমালোচনা তোমার কাছেই রাখো। কি দরকার আর পাঁচজনের সামনে সেসব বলে নিজেকে আর শিখিকে হাস্যাস্পদ করার? মায়ের শান্ত গলা শুনতে পেল শিখি। আমি তো কিছু বলতে চাইনি খোকা। পুষ্পল এবার একটু শান্ত। মেয়েটা এমনিতেই ঘাবড়ে আছে, ওকে আরও ঘাবড়ে দেওয়ার কি দরকার? যদি তুমি ওর প্রশংসা করো তাহলে কি এমন ক্ষতি হয়? আমি মিথ্যে প্রশংসা করতে পারি না। মা আরও শান্ত স্বরে বললেন, হয় আমি কিছুই বলবো না, নয়তো যা মনে হয়েছে তাই বলবো। কি মনে হয়েছে তোমার? পুষ্পল ক্ষিপ্ত। এই মনে হওয়া তোমায় মানায় না মা। শিখি মিউজিকে মাস্টার্ড করেছে, সিডি বের করেছে, শিল্পী মহলে ওর নাম ডাক প্রচুর, আরও নামজাতা হতে চলেছে সে। আর আমরা স্রেফ লেম্যান। তুমি যা জানো তা নিয়েই থাকো। তোমার ঘর সংসার রান্নাবান্না ঠাকুর ঘর, ও তো তাতে কখনোই ইন্টারফেয়ার করছে না। কিন্তু যা জানো না তা নিয়ে তর্ক করছো কেন? উল্টো পাল্টা জ্ঞান দিয়ে ওকে কনফিউজ করার কি দরকার? তাহলে তাই থাকবে? পুষ্পল রেগে গিয়ে বলে, গানের তুমি কি জানো, কি বোঝো? কখনো একঘর লোকের সামনে গান গেয়েছো? তোমার নলেজ বাথরুম সিঙ্গিং অবধি।
ওই অবধি রাখো। গুরু ঠাকুর হতে যেও না, লোকে হাসবে। এরপর আর কিছু শুনতে পেল না শিখি। একটু পরেই পুষ্পল এসে বিছানায় শুয়ে পড়ল। সে চোখ বুঝে বিছানায় পড়ে থাকে। মা ছেলের অপ্রিয় কথা কাটাকাটি যে তার কানে এসেছে তা প্রকাশ করতে চায় না শিখি। পুষ্পলের কথাগুলোই তার নিজের বক্তব্যও ছিল, কিন্তু সে খুশি হতে পারল না, বরঞ্চ একটা ছুঁচের মতো তার বুকে বিঁধছিল। সে তো মল্লযুদ্ধ চায়নি, মুগ্ধতা চেয়েছিল, বিশেষ একটি মানুষের মুগ্ধতা। সেটুকু অর্জন করতে পারল না। হয়তো এরপর শাশুড়িমা তার গানের প্রশংসা করবেন, কিন্তু সেটা নেহাতি লোক দেখানো, যেচে মান কেঁদে সোহাগের মতো জোর করে আদায় করা হবে সেটা। শিখির মনে হলো সে ক্রমাগত ছোট হয়ে চলেছে, আর একটি মানুষ তার এই ক্ষুদ্রতাকে উদাসীন অবহেলায় উপেক্ষা করে চলেছেন। 4 পরদিন স্বয়ং গুরুজি বাড়িতে এসে উপস্থিত। শিখির বিয়ের পর এই প্রথম এই বাড়িতে পদার্পণ। শিখির আগের রাতে একটুও ঘুম হয়নি। তার ক্লান্ত চোখের দিকে তাকিয়ে তিনি বললেন, এভাবে হয় না মা, তুমি এখনই আমার বাড়ি চলো। পুষ্পল আজ সকালেই আমাকে ফোন করেছিল। ওর কোনো আপত্তি নেই, বরং মনে হলো তুমি আমার বাড়িতে থাকলেও একটু নিশ্চিন্ত হয়। এমনিতেও আমার বাড়িটা ভেনুর কাছাকাছি। তাছাড়া লাস্ট মোমেন্টে কিছু মনে হলে দেখিয়ে দেওয়ার জন্য আমি তো আছি। তোমার বাবা মায়ের সঙ্গেও আলোচনা করেছি, তারাও মনে করছেন যে প্রোগ্রাম হওয়া অবধি তুমি আমার বাড়িতে থাকলেই ভালো হয়। এই প্রস্তাবে আপত্তির কিছুই ছিল না। সত্যি বলতে কি, বাড়িটা শিখির কাছে ক্রমশ গারদ হয়ে আসছিল। দম বন্ধ হয়ে যাচ্ছিল শিখির। গান গাওয়া তো দূর, যেন শ্বাস নিতেও কষ্ট হয়। যে মানুষটা তার সব অস্বস্তির মূল, তার সহযোগিতার চেয়ে কষ্টকর তো আর কিছুই হতে পারে না। যিনি তার গান ভালোবাসেন না, সেই মানুষটি তার সঙ্গীত সাধনার জন্য সব রকমের সহায়তা করে চলেছেন। এই দ্বিচারিতা দেখে অতিষ্ঠ হয়ে উঠছে শিখি। এখন গুরুজির কথায় মনে হলো হাতে স্বর্গ পেল সে। থ্যাঙ্কস গুরুজি, সে স্বস্তি নিঃশ্বাস ফেলে। তাহলে তো সবচেয়ে ভালো হয়, কিন্তু আপনার কোনো অসুবিধে হবে না তো? একদম না, গুরুজি হাসলেন। তোমার গুরুমা এখনই লিস্ট করতে শুরু করেছেন যে কি কি মেনু তোমাকে রেঁধে খাওয়াবেন তিনি। আমরা তো দোতলাতেই থাকি, একতলায় তুমি থাকবে। আজ সকালেই গিয়ে ওখানে তানপুরা, হারমোনিয়াম, তবলা আরও যা যা প্রয়োজন সব শিফট করেছেন। এছাড়া একতলার হলরুমটাও রিহার্সালের উপযুক্ত, কোনো সমস্যা হবে না। তুমি শুধু তোমার একান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নাও। উৎসাহে শিখি প্রায় লাফিয়ে ওঠে। তারপরে কি ভেবে যেন স্থিমিত গলায় বলে, গুরুজি, আর একজনের পারমিশনও লাগবে, আমার শাশুড়ির পারমিশন। আমি বললে সেটা ভালো দেখায় না, আপনি একটু বলবেন? নিশ্চয়ই। গুরুজি নড়ে চড়ে বসলেন। কোথায় তিনি? কিচেনে। শিখে উঠে দাঁড়ায়, আমি ডেকে আনছি। শাশুড়িমা তখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। বৌমার গুরুজি এই প্রথমবার এ বাড়িতে এসেছেন, তাই তার জন্য কিছু ভাজাভুজি করছিলেন। শিখিকে দেখে তার হাতেই লুচির প্লেট ধরিয়ে দিলেন। তোমার গুরুজিকে দিয়ে এসো মা, আজ প্রথম দিন এসেছেন। মা, শিখি লুচির প্লেটটা ধরে বলল, গুরুজি আপনার সঙ্গে আলাপ করতে চাইছেন, একবার আসবেন। তিনি একটু অস্বস্তি বোধ করলেন। অত বড় গুণীজন আমার সঙ্গে কি আলাপ করবেন? আসুন না মা, সে কাতর গলায় বলে। ওর আপনার সঙ্গে আমার ব্যাপারে কিছু কথা বলার আছে। আফটার অল আপনি আমার গার্ডিয়ান। ওর দু হাতে ময়দা লেগেছিল, শাড়িতে হলুদ আর সর্ষের তেলের দাগ। বেসিনে হাত ধুয়ে আটপৌরে শাড়িটাকে একটু গুছিয়ে নিলেন, তারপর বললেন, চলো। গুরুজি তখন সেন্টার টেবিল থেকে একটা ম্যাগাজিন নিয়ে উল্টে পাল্টে দেখছিলেন। এগিয়ে আসা পদশব্দ শুনে চোখ তুলে তাকালেন। প্রথমেই লুচির প্লেট নিয়ে শিখি ঢুকলো, তার পিছন পিছন কাঁচা পাকা চুলের এক প্রৌঢ়া। নমস্কার। আমি সৌজন্যমূলক নমস্কারটা অসমাপ্তই রয়ে গেল। গুরুজি হাঁ করে সবিস্ময়ে তাকিয়ে আছেন প্রৌঢ়ার দিকে, হতবাক, যেন কথা বলতেই ভুলে গিয়েছেন। তরিদাহতের মতো কেঁপে উঠলেন, যেন বিশ্বের অষ্টম আশ্চর্য তার সামনে দাঁড়িয়ে। স্খলিত গলায় কোনো রকমে বললেন, তুমি? শিখে অবাক হয়ে দেখলেও তার শাশুড়িমাও যেন স্তম্ভিত। বিস্ময়টা কোনো মতে সামলাবার চেষ্টা করছেন। অপ্রস্তুতভাবে বললেন, শিখে,
তোমরা গল্প করো, আমি আসছি। তার গলার মধ্যে ভীত সন্ত্রস্ত ভাব, দু চোখে পলায়নপর দৃষ্টি, যেন এখনই এখান থেকে পালিয়ে যেতে পারলে বাঁচেন। দাঁড়াও, গম্ভীর স্বরে বললেন গুরুজি। চিরদিনই পালিয়ে পালিয়ে থেকেছ, আর নয়। তিনি শিখের দিকে তাকালেন। তুমি চেনো ওকে? শাশুড়ি মা যেন ধরা পড়া অপরাধীর মতো নিজের বুকে মুখ গুজে দাঁড়িয়ে আছেন। শিখে বিশুদ্ধ হয়ে বলেন, উনি মানে উনি আমার মা, মানে শাশুড়ি মা। না, শুধু সেইটুকুই ওর পরিচয় নয়। গুরুজির জলদ গম্ভীর কণ্ঠস্বর ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল সারা বাড়িতে। উনি রাধিকা গুপ্ত, বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। শিখির মনে হলো তার পায়ের তলার মাটি থরথর করে কাঁপছে। সে কাউকে ঠিকমতো দেখতে পাচ্ছে না, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, শরীর অবশ। বাইরে তখন খুব জোরে বৃষ্টি পড়ছিল। এখন কালবৈশাখীর সময়, মাঝে মাঝে তেড়েপুড়ে ঝড় এসে আছড়ে পড়ছে। তারপরেই আদিগন্ত ভাসিয়ে উন্মত্ত বৃষ্টি এসে সমস্ত চরাচরকে ধুয়ে দিচ্ছে। বৃষ্টির সোঁথা গন্ধের সঙ্গে আমের মুকুলের তাজা গন্ধ এসে ঝাপটা মারছে নাকে। সিক্ত হাওয়ার শিরশিরে আঙুল ছুঁয়ে যাচ্ছিল শিখিকে। তার অন্দরমহলেও উঠেছে এক ভয়ঙ্কর কাল বৈশাখী ঝড়। কেন এমন ছলনা? তার অন্তরের মধ্যে জমে উঠেছে বিচিত্র বাষ্প। যে অনুগত, তার সঙ্গেও কি এমন খেলা খেলতে হয়? খোকার কোনো দোষ নেই, ও জানে না। তার শাশুড়ি মা ওরফে রাধিকা গুপ্ত আস্তে আস্তে বললেন, যখন পুষ্পল খুব ছোট ছিল তখনও বাপের বাড়ি যাবার অজুহাতে মায়ের কাছে রেখে গান গাইতে যেতাম। কিন্তু যখন বড় হলো তখন আমার দায়িত্বও বাড়ল। আমার উপায় ছিল না শিখি। সংসার আমাকে আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছিল। আমি তোমার মতো সাহসী নই যে সব ভাসিয়ে বেরিয়ে পড়ব। তাই শিখি এক দৃষ্টে তাকিয়েছিল তার দিকে। যে শ্রেষ্ঠত্বের মুকুট পরার জন্য সে এবং তার মতো আরও অনেকে লালায়িত, সেই মুকুট এই মহিলাটি কি অনায়াসেই না ত্যাগ করে এসেছেন। জীবনে আর কখনো ফিরেও তাকাননি, তা নিয়ে কোনো অভিযোগও করেননি, আফসোসও নেই। সে অবরুদ্ধ কান্নাকে বুকে চেপে রেখে বলল, আমায় গান শেখাবেন মা? রাধিকা হাসলেন। তার মুখের বলিরেখাগুলো স্নিগ্ধ আঁকি বুকেই তৈরি করেছে। গান তো তুমি চমৎকার শিখেছ মা, নতুন করে শেখানোর কিছু নেই। শুধু একটা কথা জেনে রাখো, আমি যে গানগুলো গেয়েছিলাম তাতে শুধু কথা বা সুরই ছিল না, আমার ব্যথার অনুভব ও অভিমান মিশেছিল। চিনিলে না আমারে কি, যে রাতে মোর দুয়ারগুলি, আমার সকল দুঃখের প্রদীপ, বা না বুঝে কারে তুমি ভাসালে আঁখি জলে। এই গানগুলো বেরিয়ে এসেছিল আমার অন্তর থেকে। এই গানের কথাগুলো যে আমারই কথা হয়ে দাঁড়িয়েছিল। যে ব্যথা আমি পেয়েছি সে ব্যথা তুমি পাওনি মা। কোথায় পাবে আমার সে অনুভব, সে দরদ? তাই তো আমি বলেছি। সে কি মাথা হেট করে। তবে আপনি কি নির্দেশ দেন? যা তুমি উপলব্ধি করেছ, নিজের জীবন দিয়ে মর্মে মর্মে অনুভব করেছ, ঠিক সেই গানই গাও। তবেই সে গান তোমার নিজস্ব গান হয়ে উঠবে। তবে তাই গাই মা, গাও। শিখে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বৃষ্টি টুপ টুপকে ছাপিয়ে গান ধরে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি। গাইতে গাইতে এতদিন যা অনুভব করেনি শিখি আজ তাই করলো। তার দু চোখ বেয়ে উষ্ণ জলের ধারা বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে ঝরে পড়ল। রাধিকার দিকে তাকিয়ে দেখল
তাঁর চোখও বাষ্পাচ্ছন্ন। হঠাৎ তার মনে হলো সুর যেন মুক্তি পেয়েছে তার জীবনবোধ। কণ্ঠ থেকে যেন নেমে গেছে এক অজ্ঞাত দায়ভার। এ গান রাধিকা গুপ্তর নয়, এ গান শিখি চট্টোপাধ্যায়ের, এ গান তারই অন্তরের আকুলতা, এ গান সম্পূর্ণ মৌলিক। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যায়নি। শেখের মনে হয় কি প্রয়োজন লক্ষ লক্ষ দর্শকের করতালির, কি প্রয়োজন প্রচারের ফ্ল্যাশলাইটের। যখন রাত নেমে আসে, বর্ষণ মুখর হয়ে ওঠে রাত, পাতায় পাতায় বেজে ওঠে জলতরঙ্গ, তখন চুপি চুপি সামনে এসে বসেন নিভৃত প্রাণের দেবতা। তখন শিখি শিল্পী নয়, সঙ্গীত বিশারদ নয়, সঙ্গীতজ্ঞ নয়, ঠিক তখনই সার্থক হয় তার সাধনা। তখন সে শুধুমাত্র এক সাধিকা, এক আরাধিকা, আর কিচ্ছু নয়। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের গল্প সায়ন্তনী পুততুণ্ডুর রাধিকা। এইরকম আরও গল্প শুনতে হলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া আছে সেখানে ক্লিক করলেই খুলে যাবে হোম পেজ। হোম পেজে পাবেন আপনি প্লেলিস্ট, সেখানে আমার আজ পর্যন্ত সমস্ত গল্প আমি থরে থরে সাজিয়ে রেখেছি আপনাদেরই জন্য। অনেক রকম গল্প, সেগুলোও ততক্ষণ শুনুন যতদিন না আমি নতুন গল্প আনি। আজকে আমি বিদায় নিলাম। নমস্কার।